বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। তিনি কেবল নিভৃত প্রাণের দেবতা নন, ভাত কাপড়ের যোগানদারও। তখনও কোভিড বা করোনা আসেনি, সেই সময়কার কথা। বেলা 10:30 লক্ষ্মীকান্তপুর লোকালে রবি ঠাকুর উঠতেন নিয়ম করে, নামতেন সেই সুভাষ গ্রামে। স্টেশনের কাছেই বাড়ি বলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারতেন। সকালবেলা রান্না করে রেখে যাওয়া ভাত আর একটা নিরামিষ তরকারি খেয়ে একটু বিশ্রাম নিয়ে কোনো একটা সাউথের লোকাল ধরে আবার শিয়ালদা রওনা দিতেন। তাঁর পছন্দের ট্রেন ছিল লক্ষ্মীকান্তপুর লোকাল। প্রচণ্ড ভিড় হয়, মেয়েদের কামরাতেও ভালোভাবে পা ফেলার উপায় নেই। এইরকম ভিড়ই পছন্দ রবি ঠাকুরের। ঠাকুর মানেই ভিড়, হইচই, হট্টগোল, গিজগিজে লোকজন, গরম গরম দিলখুশ, চাল ভাজা, ঘুগনি দিয়ে মুড়ি মাখা, ফটাস জল, হরেক রকমের পাঁপড় আর অজস্র চ্যাঁ ফ্যাঁ। তার মাঝখানে সব আওয়াজকে ছাপিয়ে হঠাৎ ও কার গলা, কি বলিষ্ঠ কণ্ঠ! ভিড় ঠেলে অজস্র কালো মাথার ফাঁক দিয়ে অবশেষে দেখতে পাওয়া যায় সাদা শাড়ি পরা এক বিধবা বয়স্কা মহিলা নিষ্ঠা সহকারে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে যাচ্ছেন। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলি ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এখানটাতে এসে কল্পনা মাসিমা গলায় এমন 2-4টে মোচড় দেন যে ফিরে তাকাতেই হয়। প্রায় সকলেই ফিরে তাকান তাঁর দিকে। স্কুলের দিদিমণিরা কার কবিতা, কোন কবিতা সব জানেন, জেনেও কল্পনা মাসিমার মুখের দিকে তাকিয়ে কবিতা শোনেন। প্রায় রোজই শোনেন, তবু একঘেয়ে লাগে না। কারণ অনেকেই কল্পনা মাসিমার জীবন কাহিনী জানেন। সে কাহিনী জানার পরে কল্পনা মাসিমার প্রতি সকলেরই মায়া পড়ে গিয়েছে, আর রবি ঠাকুরের প্রতি ভরসা বেড়েছে। কল্পনা মাসিমা কলকাতার একটা সম্পন্ন পরিবারে জন্মেছিলেন। পড়তেন একটি নামকরা বাংলা মাধ্যম বিদ্যালয়ে। কবিতা ছিল তাঁর প্রাণ। প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ। কল্পনা মাসিমা লেখাপড়ায় আহামরি ভালো ছিলেন না, ঝোঁক ছিল খালি কবিতার প্রতি। স্মৃতিশক্তি ভালো ছিল। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হতেন সবসময়। 10 ক্লাস পাশ করার আগেই তাঁর বিয়ে হয়ে যায়। পাত্র মফস্বলের হলেও বউকে ভালো রাখার মতো সামর্থ্য ছিল। সংসারে প্রবেশ করার পর কল্পনা মাসিমার জীবন থেকে কবিতা বিদায় নিয়েছিল। হঠাৎ করে বিদায় নেয়নি। কবিতা শুনিয়ে ছেলেকে ঘুম পাড়াতেন। তখন কবিতা সুরে পরিণত হতো। পাড়ার ক্লাবে কালী পুজোর সময় নানা রকমের অনুষ্ঠান হতো। আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিতেন। অল্প বয়সীদের হারিয়ে দিতেন অবলীলায়। জিতে নিতেন প্রেসার কুকার, 3 থাকের টিফিন বক্স। বেশ চলছিল। স্বামী মারা যাওয়ার পর চলার মতো অবস্থা আর থাকলো না। সংসার চালাতে হিমশিম খাওয়ার জোগাড় হলো। চেনা লোকজন বলেছিল কবিতা শিখিয়ে রোজগার করো, কিন্তু একজন অনামী মানুষের কাছে কেই বা পয়সা দিয়ে কবিতা শিখতে আসবে? তাই ওই পরামর্শ বাতিল হলো। শ্বশুরবাড়ির ভিটেটুকু ছিল বলে রক্ষে, নইলে ভিক্ষে করতে হতো কল্পনা মাসিমাকে। রান্নার কাজ করে ছেলেকে মানুষ করেছেন। ছেলে লায়েক খাওয়ার পর মাকে ভাত দেয়নি, বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজের কাছে লুকোনো কিছু গয়না ছিল, সেই গয়না বেচে টাকার ব্যবস্থা করে সুভাষ গ্রামে একটা ঘর ভাড়া নিয়েছিলেন কল্পনা মাসিমা। সেলামি লেগেছিল, বয়স হয়েছে, রান্নার কাজ আর পারেন না। কিন্তু বসে থাকলে খাবেন কি? সংসারের চাপে যে কবিতাকে তিনি ছেড়ে এসেছিলেন, সেই কবিতা শেষমেশ তাঁর কাছে ফিরে এলো আবার। কিন্তু স্মৃতি বিভ্রমের কারণে কোনো কবিতাই পুরোটা ঠিকমতো মনে করতে পারতেন না। পেটে আসছে, মুখে আসছে না। এমন অবস্থা যে কি হয় যারা জানে তাঁরা জানে। অমন অস্থির মন নিয়েই একদিন উঠে পড়লেন ট্রেনে। শুরু করেছিলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে।
বলতে বলতে দু চোখ বেয়ে অঝরে জল পড়ছিল তাঁর। লাইন ভুলে গিয়েছিলেন, তবুও থামেননি। সব কষ্ট নেমে এসেছিল কণ্ঠে। কষ্ট যদি কখনো চোখের জল হয়ে ওঠে, সে জলের অপরিসীম শক্তি। ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করা দিদিমণির দল ফোন রেখে কল্পনা মাসিকে দেখছিল। রবি ঠাকুরের কবিতায় ঠিকঠাক মোচড় পড়লে যা হয় তাই হয়েছিল সেদিন। হাততালি, প্রশংসা আর অনেকগুলো 10 টাকা নোট পেয়েছিলেন কল্পনা মাসিমা। ওই ট্রেনেরই এক ডেলি প্যাসেঞ্জার দিদিমণি একদিন মাসিমার হাতে তুলে দিয়েছিলেন সঞ্চয়িতা। মাসিমা, কবিতাগুলো একবার ঝালিয়ে নেবেন। আজব পৃথিবী, নিজের সন্তান ভাত দেয় না, অন্য কারোর সন্তান ভাতের বদলে হাতে সঞ্চয়িতা তুলে দেয়। তারপর থেকে সাউথের লোকালে অনেকে সফর সঙ্গী হতে শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে কখনো রবীন্দ্রনাথের একটি লেখাও পড়েনি, কল্পনা মাসিমা তাঁর কাছ থেকেও 5-10 টাকা পেতেন। কখনো হাত পেতে টাকা চাইতেন না, বলতেন রবি ঠাকুর কারো দয়ার পাত্র নন, তিনি ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। লোকজন যা দেয় তাঁর কবিতা শুনেই দেয়, বুঝেই হোক বা না বুঝে, সব তাঁর কাছেই যায়। কেউ কেউ রবি ঠাকুরের বিশেষ কোনো কবিতা বলার আবদার করলে সে কবিতা জানা থাকলে মাসিমা বলতে শুরু করে দিতেন কোনো রকম ভনিতা ছাড়াই। ভাত কাপড়ের যোগান দেয়া সঞ্চয়িতা বইখানা কল্পনা মাসিমার কাছে বেদ পুরাণের মতো ছিল। যতবার কবিতা বলতে শুরু করতেন, দুটি হাত মাথায় ঠেকাতেন। ট্রেনের যাত্রীরা ভাবতেন তিনি বোধহয় তাঁর ইষ্ট দেবতাকে স্মরণ করেছেন।